বিসমিল্লাহিররহমানিররহিম। সবাইকে ন্যাশনাল কলেজের আমি শ্রেণী কার্যক্রমে হচ্ছে স্বাগতম। আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমরা কথা বলবো উৎপাদন ব্যবস্থাপনা বিবরণ প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ এই চ্যাপ্টারটিতে। এই চ্যাপ্টারটিতে অলরেডি একটা ক্লাস নেওয়া হয়েছে। আজকে এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রমের প্রকারভেদ এবং শ্রমের গতিশীলতা কি এবং শ্রমের গতিশীলতা প্রকারভেদ। আমরা এই বিষয়গুলো সম্পর্কে আজকে জানবো। তো আমরা প্রথমেই জেনে নেই যে শ্রমের প্রকারভেদ বা শ্রম কত প্রকার ও কি কি। শ্রমের প্রকারভেদের মধ্যে বলা হয়েছে যে শ্রমকে বিভিন্নভাবে ভাগ করা যায়। মার্কেটিংয়ে বা এই চ্যাপ্টারে শ্রমকে প্রধানত চারটি ভাগে বিভক্ত করেছে। সেই চারটি শ্রম কি? একটা হচ্ছে শারীরিক শ্রম, একটা হচ্ছে মানসিক শ্রম, একটা হচ্ছে উৎপাদনশীল শ্রম, আর একটা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ শ্রমের প্রকারভেদগুলো দেওয়া রয়েছে। আমরা একটি একটি করে জানবো। হ্যাঁ, তো প্রথমে আমরা জেনে নিই যে শারীরিক শ্রম কাকে বলে। শারীরিক শ্রম হচ্ছে মানুষের কায়িক শ্রমকে শারীরিক শ্রম বলে। কায়িক শ্রম বলতে বোঝায় যে শ্রম দ্বারা মানুষের বডি মুভমেন্ট হয় এবং শরীর নির্ভর শক্তি নির্ভর শারীরিক যে শক্তি নির্ভর যে শ্রম সেগুলোকে বলা হয় শারীরিক শ্রম। যেমন নির্মাণ শ্রমিক যারা দালান নির্মাণ করে এদের এটা হচ্ছে শারীরিক শ্রম। যারা মনে করে যে দিনমজুরের কাজ করে শারীরিক শ্রম। মানে যেটাতে কায়িক শ্রম রয়েছে, কায়িক শ্রম বা শারীরিক অ্যাক্টিভিটিস রয়েছে সেটাকে বলা হয় শারীরিক শ্রম। এবার আসি আমরা মানসিক শ্রম কাকে বলা হয়। মানসিক শ্রম হচ্ছে মানুষের চিন্তা চেতনার শ্রমকে মানসিক শ্রম বলে। তার মানে হচ্ছে যে সমস্ত শ্রমিক তার মেধাকে খাটিয়ে অর্থ উপার্জন করে তাদেরকে বলা হয় মানসিক শ্রম বলা হয়। যেমন ধরো তোমার শিক্ষকের যে শিক্ষকতা আপনি তোমাদেরকে পড়াচ্ছি এটা এক ধরনের মানসিক শ্রম। আমি আমার মেধা থেকে তোমাদের সাথে কথা বলছি। তারপর যে ডাক্তার যে প্রেসক্রাইব করতেছে ডাক্তারি যে পেশা সেটাও মানসিক শ্রম। তারপর একজন অ্যাডভোকেট বা উকিল যে আইনি সেবা দিচ্ছেন সেটা এক ধরনের মানসিক শ্রম। তো মানসিক শ্রম কি? মানুষের চিন্তা চেতনার শ্রমকে মানসিক শ্রম বলা হয়। এবার আসে আমরা উৎপাদনশীল শ্রম। উৎপাদনশীল শ্রম বলতে কি বোঝায়? এগুলো খুব ছোট ছোট, এগুলো আমাদের খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তোমরা এগুলো বোঝো মোটামুটি। এই জন্য আমি এগুলোকে ডিটেলস আলোচনা করতে চাচ্ছি না, কারণ একটা সহজ জিনিস যদি খুব বড় করে আলোচনা করা তখন আলোচনাটা বোরিং লাগে। খুব সংক্ষেপে যেগুলো ছোট সেটাকে ছোটভাবে এগুলো বুঝতে খুব সহজ, এটাকে আসলে কিছু বলার কিছু নেই। এই জন্য আমি দ্রুতই বলে যাচ্ছি। উৎপাদনশীল শ্রম, যে শ্রমের মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদন হয় তাকে বলা হয় কি? উৎপাদনশীল শ্রম। যেমন যদি কারখানাতে যারা শ্রম দিচ্ছে তাদের উৎপাদনশীল শ্রম। উৎপাদনশীল শ্রমের সাথে শারীরিক শ্রমের একটা মিল বন্ধন রয়েছে। শারীরিক শ্রম উৎপাদনশীল শ্রম অনেকটা সেম, এবং মানসিক শ্রমের সাথে অনুৎপাদনশীল শ্রমের একটি মিল বন্ধন রয়েছে। হ্যাঁ, উৎপাদনশীল শ্রমটা কি? যে শ্রমের মাধ্যমে কোনো পণ্যদ্রব্য উৎপাদন হয় বা উৎপাদন করা হয় তাকে বলা হয় উৎপাদনশীল শ্রম। যেমন বিভিন্ন কারখানা, বিভিন্ন গার্মেন্টস, এগুলো সবই হচ্ছে কি? উৎপাদনশীল শ্রম। কৃষক যে জমিতে শ্রম দিচ্ছে এটাকে বলা হবে উৎপাদনশীল শ্রম। একাধারে শারীরিক শ্রম, অন্যদিক থেকে এটা কি? উৎপাদনশীল শ্রম। শারীরিক শ্রমকে অনেক সময় উৎপাদনশীল শ্রম বলা হয়। তারপর আমরা আসি অনুৎপাদনশীল শ্রম। অনুৎপাদনশীল বলতে কি বোঝায়? যে শ্রম দ্বারা কোনো পণ্যদ্রব্য উৎপাদন হয় না, দ্রব্য উৎপাদন হয় না, ভিজিবল কোনো কিছু, যে জিনিসটা ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় এবং কোনো কিছু উৎপাদন হয় না তাকে বলা হয় অনুৎপাদনশীল শ্রম। অনুৎপাদনশীল শ্রম কি আছে? যে আমি যে সেবা উৎপাদন করতেছি এটা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। তারপরে যে ডাক্তার তিনি যে সেবা দিচ্ছে এটা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। তারপর হচ্ছে তোমার অ্যাডভোকেট যে আইনি সেবা দিচ্ছে সেটা হচ্ছে কি? অনুৎপাদনশীল শ্রম। আমরা কয়টা সেবা সম্পর্কে জানলাম? চারটা সেবা সম্পর্কে জানলাম। ফার্স্ট শারীরিক শ্রম, মানুষের কায়িক শ্রমকে কি বলা হবে? শারীরিক শ্রম বলা হবে। সেকেন্ড মানসিক শ্রম, মানুষের চিন্তা চেতনার শ্রমকে কি বলা হয়? মানসিক শ্রম বলা হয়। থার্ড উৎপাদনশীল শ্রম, যে শ্রমের মাধ্যমে কোনো পণ্যদ্রব্য উৎপাদন হয় তাকে উৎপাদনশীল শ্রম বলে। চার অনুৎপাদনশীল শ্রম, যে শ্রমের মাধ্যমে কোনো দ্রব্য উৎপাদন হয় না তাকে অনুৎপাদনশীল শ্রম বলে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। এবার আমরা আসি আমাদের চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা থেকে প্রশ্ন থাকবে বা থাকেই, যেটা একটু বোঝাটা একটু কিছুটা মনে করো যে একটু
সময় লাগবে, কঠিন না, একটু সময় লাগবে। এটা হচ্ছে শ্রমের গতিশীলতা। আমরা এখন সেই শ্রমের গতিশীলতা এটা থেকে আমরা দেখবো যে শ্রমের গতিশীলতা বলতে কি বোঝায়, আর শ্রমের গতিশীলতা প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে তোমরা একটু আমাকে বলবে যে তোমরা ক্লাসটা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, তোমাদের বোর্ডগুলো ক্লিয়ার কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা, এটা একটু আমাকে জানাবে কমেন্ট সেকশনে। যারা ক্লাসটিতে যোগদান করেছে তারা একটা কমেন্ট করে আমাকে জানাবে। পায়েল ক্লাসে অংশগ্রহণ করেছে, পায়েল আমাদের রেগুলার স্টুডেন্ট, ধন্যবাদ পায়েল। তারপরে শাহরিয়ার, সেও মোটামুটি ক্লাস করে, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। নাজমুল, ধন্যবাদ নাজমুল, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার না, বোর্ড ক্লিয়ার না। আচ্ছা, আমি একটু ট্রাই করতেছি। আমাদের হয়তো নেটের প্রবলেমের কারণে অনেক সময় বোর্ডের প্রবলেম হয়। তারপর দেওয়া আছে নাজমুল জানিয়েছে। এই মুহূর্তে কোনো বোর্ড দেখা যাচ্ছে, এই মুহূর্তে তো বোর্ড ক্লিয়ার থাকার কথা। আমার যতটুকু হচ্ছে এখন বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আমাকে একটু এখন জানাবে যে বোর্ডটা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। বিজয় ক্লাস শুরু করেছে, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম বিজয়। জুবাইর, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে তাহমিনা, ধন্যবাদ তাহমিনা। হ্যাঁ, এখন সাউন্ডটা কি ক্লিয়ার আছে? বোর্ডটা তো ক্লিয়ার। সালমা মুমতাহা ইসলাম যারা, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সবাইকে অংশগ্রহণ করার জন্য। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা কি আমার শুরু যে কথাগুলো সেগুলো কি শুনতে পারো নাই? ফার্স্টে যে আমি শ্রমের প্রকারভেদটা আলোচনা করেছি সেটা কি তোমরা শুনতে পারো নাই? শ্রমের প্রকারভেদটা কি তোমরা শুনতে পেরেছিলে? বোর্ড যদি ক্লিয়ার নাও থাকে, আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো কি শুনতে পেরেছিলে? আমাকে একটু জানাবে যে শ্রমের প্রকারভেদ, একটু আগে যে টপিকসটা শাহরিয়ার, হয়তো তোমার ইয়েতে কোনো প্রবলেম আছে। আচ্ছা, শ্রমের প্রকারভেদটা তোমরা যে শুনতে পারবে না, তাহলে আমি আবার প্রথম থেকে আমি আবার তোমাদের সাথে এটা শেয়ার করছি। হ্যাঁ, শ্রমের প্রকারভেদটা একদম প্রথম থেকে আমি আলোচনা করছি, একদম ক্লাসটা একদম প্রথম থেকে। আচ্ছা, এখন কি সবকিছু ঠিক আছে কিনা? বোর্ড প্লাস সাউন্ড দুইটাই এখন ঠিক আছে কিনা আমাকে একটু সেটা বলবে। বোর্ড অ্যান্ড সাউন্ড দুটোই ঠিক আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি তোমরা শুনতে পারো নাই। বোর্ড এবং সাউন্ড দুইটাই ঠিক আছে কিনা আমাকে একটু জানাবে। সাউন্ড এবং লেখা। জি স্যার, অল ক্লিয়ার। আচ্ছা, পায়ের বলতেছে সব কিছু শুনতে পারতেছে। ওকে, লেখাগুলো কি এখন আবার মনে একটু ঝাপসা দেখা যাচ্ছে? মাঝে মধ্যে আমাদের অনেকের হয়তো নেটের প্রবলেম থাকার কারণে। আচ্ছা, আমি আবার প্রথম থেকে শুরু করছি, একদম প্রথম থেকে শুরু করছি। হ্যাঁ, যেহেতু শোনা যায়নি, আমি একদম প্রথম থেকে আবার শুরু করছি, একদম শুরু থেকে। বলবো ক্লাসটাই মাত্র শুরু হলো। হ্যাঁ, একদম শুরু থেকে আমি শুরু করছি। তোমরা মনে করো যে আজকের ক্লাসটি এখনই শুরু হয়েছে, ঠিক আছে? তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা জানিয়েছো, রেসপন্স করেছো, কমেন্টে জানিয়েছো, তোমাদেরকে ধন্যবাদ। আমি একদম প্রথম থেকে শুরু করছি। হ্যাঁ, আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে শ্রমের প্রকারভেদ। শ্রম কত প্রকার, কি কি? আমাদের শ্রমের অনেকগুলো প্রকারভেদ রয়েছে, কিন্তু আমাদের এখানে আমরা আলোচনা করবো শ্রমের 4টি প্রকারভেদ। সেই 4টি প্রকারভেদ কি? 1 নম্বর হচ্ছে শারীরিক শ্রম, 2 নম্বর হচ্ছে মানসিক শ্রম, 3 নম্বর হচ্ছে উৎপাদনশীল শ্রম, 4 নম্বর হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। তাহলে আমরা প্রথমে আসি 1 নম্বর। 1 নম্বর কি দেওয়া আছে? শারীরিক শ্রম। এই যেটা দেখতে পাচ্ছি,
শারীরিক শ্রম। এই শারীরিক শ্রমটা কাকে বলে? এক নম্বরে যেটা দেওয়া আছে শারীরিক শ্রম। শারীরিক শ্রম হচ্ছে মানুষের কায়িক শ্রমকেই শারীরিক শ্রম বলে, মানে যে শ্রম দ্বারা মানুষের শরীর নির্ভর যে শ্রম বা শক্তি নির্ভর, শারীরিক শক্তি নির্ভর যে শ্রম, যে শ্রমের উপর শরীরের শক্তির উপরে যে শ্রম নির্ভর করে, শরীরের শক্তি, পেশি শক্তি, সেটাকে বলা হবে শারীরিক শ্রম। যেমন এই যে দিন মজুর তার যে শ্রম, এটা হচ্ছে শারীরিক শ্রম। যে ইট ভাঙা শ্রমিক তার যে শ্রম, এটা হচ্ছে শারীরিক শ্রম। যে নির্মাণ শ্রমিক যারা বিল্ডিং নির্মাণ করতেছে, যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এটা সবাই হচ্ছে কি শারীরিক শ্রমিক বা শারীরিক শ্রম তারা দিচ্ছেন। এবার আমরা আসি সেকেন্ড যে অপশনটা রয়েছে আমাদের মানসিক শ্রম। মানসিক শ্রমটা আসি না, মানসিক শ্রম কাকে বলে? মানসিক শ্রম হচ্ছে মানুষের চিন্তা চেতনার যে শ্রম, তাকে বলা হয় মানসিক শ্রম। কিন্তু তুমি এখন ক্লাস কি করতেছো, তোমার একটা শ্রম যাচ্ছে, এই শ্রমটা হচ্ছে যতটা শারীরিক তার থেকে বেশি হচ্ছে কি মানসিক। কারণ তোমাকে এটা বুঝতে হচ্ছে, তোমার মেধা চিন্তা দ্বারা আমি কি কথাগুলো বলতেছি সেই কথাগুলো তোমাকে বুঝতে হচ্ছে, বা সেই কথাগুলো বুঝে তোমাকে সেভাবে রেসপন্স করতে হচ্ছে, এটা হচ্ছে মানসিক শ্রম। তারপরে যে ডক্টর তার যে শ্রম, সেটা হচ্ছে মানসিক শ্রম। তারপর হচ্ছে অ্যাডভোকেট বা উকিলের যে শ্রম, সেটা হচ্ছে কি শ্রম? মানসিক শ্রম। তাহলে আমরা শারীরিক শ্রম সম্পর্কে জানলাম, মানসিক শ্রম একটা হচ্ছে শরীরের শক্তির উপর নির্ভর, আর একটা হচ্ছে কি চিন্তা চেতনা নির্ভর। তারপর আমরা আসি উৎপাদনশীল শ্রম। উৎপাদনশীল শ্রম কি? উৎপাদনশীল শ্রম হচ্ছে যে শ্রম দ্বারা কোনো কিছু উৎপাদন করা হয়, তাকে বলা হয় কি উৎপাদনশীল শ্রম। এই যে আমাদের গার্মেন্টসে যে আমাদের গার্মেন্টস শ্রমিকরা কাজ করে, এটা হচ্ছে এক ধরনের কি উৎপাদনশীল শ্রম। তারা কি করতেছে? গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করতেছে। বিভিন্ন কারখানায় যে শ্রমিকরা কাজ করে, সেটাও কি উৎপাদনশীল শ্রম। সেখানে কোনো না কোনো কিছু উৎপাদন হচ্ছে, মানে যে শ্রম দ্বারা কোনো না কোনো কিছু উৎপাদন হয়, তাকে বলা হয় কি উৎপাদনশীল শ্রম। এরপর আসি আমরা অনুৎপাদনশীল শ্রম, লাস্ট সর্বশেষ অনুৎপাদনশীল শ্রম। অনুৎপাদনশীল শ্রম হচ্ছে যে শ্রম দ্বারা তেমন কোনো কিছু উৎপাদন হয় না বা কোনো দ্রব্য উৎপাদন হয়, তাকে বলা হয় কি অনুৎপাদনশীল শ্রম। অনুৎপাদনশীল শ্রমের মধ্যে কি রয়েছে? যেমন শিক্ষকতা, ওকালতি, ডক্টরি, ডাক্তারি, এগুলোকে বলা হয় কি অনুৎপাদনশীল শ্রম। মানসিক শ্রমের সাথে অনুৎপাদনশীল শ্রমের একটি সম্পর্ক রয়েছে একই। তারপরে শারীরিক শ্রমের সাথে উৎপাদনশীল শ্রমের একটি সম্পর্ক রয়েছে, দুটোকে একই বলা যায়। ঠিক আছে? তো আমাদের এই যে চারটা প্রকার, এগুলো খুব ইজি, এই জন্য আমি খুব ডিটেলস আলোচনা করি না, কারণ যে বিষয়টা ইজি সেটাকে যদি আমি ডিটেলস করতে যাই তাহলে সেটা কঠিন মনে হবে তোমাদের কাছে। এটা তো খুব সংক্ষেপে আমরা আলোচনা করছি। তাহলে কি কি শিখলাম? শারীরিক শ্রম, মানসিক শ্রম, উৎপাদনশীল শ্রম, অনুৎপাদনশীল শ্রম। শারীরিক শ্রম কি? শারীরিক শ্রম হচ্ছে যে মানুষের কায়িক শ্রমকে বলা হয় কি শারীরিক শ্রম। পেশি শক্তি নির্ভর বা শারীরিক শক্তি নির্ভর যে শ্রম, তাকে বলা হয় শারীরিক শ্রম। দুই নম্বর হচ্ছে মানুষের চিন্তা চেতনা শ্রমকে কি বলা হবে? মানসিক শ্রম। উৎপাদনশীল শ্রম প্রশ্নের মধ্যে আছে উৎপাদন, তাহলে যে শ্রম দ্বারা কোনো কিছু উৎপাদন হয় তাকে বলা হয় উৎপাদনশীল শ্রম। আর ঠিক তার বিপরীত হচ্ছে কি অনুৎপাদনশীল শ্রম, যে শ্রম দ্বারা কোনো কিছু উৎপাদন হয় না তাকে বলা হয় অনুৎপাদনশীল শ্রম। তোমরা একটা আমাকে বলবা যে শ্রমের প্রকারটা তোমরা বুঝতে পেরেছো কিনা। যদি এটা বুঝতে পারো তাহলে আমরা নেক্সট শ্রমের গতিশীলতার প্রকারভেদ এই টপিকসটা নিয়ে আলোচনা করবো। তোমরা আমাকে জানাবে যে শ্রমের প্রকারভেদ তোমরা বুঝতে পেরেছো কিনা, এটাতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। আর তোমরা কি শ্রমের প্রকারভেদটা কি তোমরা বুঝতে পেরেছ? যদি বুঝতে পারো তাহলে আমি নেক্সট শেষেরটা একটু বোঝাতে পারি, শেষেরটা একটু বোঝাতে হয়, শেষেরটা বুঝিয়ে দিব। আর অন্য যারা আছে তাদের কোনো প্রবলেম আছে কিনা থাকলে একটু জানো, বাইরে জানি আছে শেষের কি বুঝতে সমস্যা সেটা একটু বুঝিয়ে দিব আমি, সমস্যা নেই। আচ্ছা, আমাকে বলেছে খালেদুর রহমান
সে বলেছে যে বুঝতে পেরেছে। আচ্ছা, শেষেরটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। শেষে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। অনুৎপাদনশীল শ্রম হচ্ছে যে শ্রম দ্বারা কোনো দ্রব্য উৎপাদন করা হয় না, তাকে বলা হয় অনুৎপাদনশীল শ্রম। মানে এখানে দ্রব্য উৎপাদন হবে না বা সেবা উৎপাদন করা হবে না, সেটা হচ্ছে কি অনুৎপাদন। যেহেতু এখানে কোনো দ্রব্য উৎপাদন করে না, কারখানাতে শ্রমিকরা কাজ করে, এটা কিন্তু উৎপাদনশীল শ্রম, কারণ সেখানে কি হচ্ছে কোনো দ্রব্য উৎপাদন হচ্ছে। তারপর হচ্ছে গার্মেন্টসে যে শ্রমিকরা কাজ করে সেটা হচ্ছে কি উৎপাদনশীল শ্রম, কারণ সেখানে কি হচ্ছে পোশাক উৎপাদন হচ্ছে। যে কোনো জায়গায় আমরা যদি দেখি ফার্নিচার কারখানায় শ্রমিকরা কাজ করে সেটা হচ্ছে কি শ্রম উৎপাদনশীল শ্রম, কারণ সেটা উৎপাদনশীল শ্রম কারণ সেখানে ফার্নিচার তৈরি হচ্ছে। আচ্ছা, আর আমরা যে শিক্ষকতা করছি এটা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম, মানে এখানে কোনো দ্রব্য উৎপাদন হয় না, মানে এমন কিছু উৎপাদন হয় না যেটাকে দেখা যায়, ছোঁয়া যায় বা ধরা যায়, এমন কোনো কিছু উৎপাদন হচ্ছে না, কোনো দ্রব্য উৎপাদন হচ্ছে না, যেটা এটাকে বলা হয় অনুৎপাদনশীল শ্রম। মানে অতিরিক্ত কোনো পণ্য এখানে উৎপাদন হয় না, কিন্তু এটাকে বলা হয় অনুৎপাদনশীল শ্রম। মানে যে শ্রমের দ্বারা কোনো দ্রব্য বা পণ্য উৎপাদন হবে না, দ্রব্য বা পণ্য বলতে এখানে ভিজিবল কোনো কিছু বোঝাচ্ছে, যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, সেগুলোকে বলা হবে অনুৎপাদনশীল শ্রম। হ্যাঁ, পায়েল একটু বলবে যে তোমার এখন বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, আর বোর্ডটা ক্লিয়ার না, এখানে তোমাদের নেটের প্রবলেম নাকি? হ্যাঁ, পায়েল একটু আমাকে জানাবে যে তুমি বুঝতে পেরেছো কিনা, এখন কোনো প্রবলেম আছে কিনা। জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, এখন বোর্ডটা তো ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি জানতে চাচ্ছি যে তুমি ওই অনুৎপাদনশীল শেষেরটা যেটা অনুৎপাদনশীল তোমার বুঝতে সমস্যা ছিল, সেটা তুমি বুঝতে পেরেছো কিনা। আর পায়ের একটু জানাবে যে শেষেরটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, বুঝতে পেরেছো তো ধন্যবাদ। বুঝতে পেরেছো এই জন্য ধন্যবাদ। এবার আমরা নেক্সট যেটা আছে, আমরা এখন আছি যে শ্রমের গতিশীলতা কাকে বলে, আর শ্রমের গতিশীলতার যে প্রকারভেদ সেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এই টপিকটা থেকে খুব একটা প্রশ্ন আসে না, বাট মাঝে মধ্যে কোশ্চেন আসে, আমাদের জানার প্রয়োজন, এই জন্য জানলাম। কিন্তু শ্রমের গতিশীলতা থেকে কিন্তু প্রশ্ন আসবেই এবং মাস্ট বি কোশ্চেন সেখান থেকে থাকবেই। আমরা শ্রমের গতিশীলতা এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, কোনো জায়গায় কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শ্রমের গতিশীলতা কি সেটা আগে আমরা জেনে নিই যে শ্রমের গতিশীলতার মধ্যে কি বোঝায়। শ্রমের গতিশীলতার সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে কোনো শ্রমিক যখন তার পেশা স্থান পরিবর্তন করে অন্যত্র স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় কি শ্রমের গতিশীলতা। একজন শ্রমিক সবসময় একই জায়গায় কাজ করে না, সে বিভিন্ন জায়গায় কাজ করে। আজকে এই কোম্পানিতে কাজ করতেছে, কালকে অন্য একটা কোম্পানিতে কাজ করতেছে। আজকে এই ব্যাংকে জব করতেছে, তো কালকে অন্য একটা ব্যাংকে জব করতেছে। বা আজকে চাকরি করতেছে, দেখা যাবে যে 1 মাস পরে সে বিজনেস শুরু করছে। এই যে শ্রম যে পরিবর্তন হচ্ছে, একবার এক এক জায়গায় শ্রম দিচ্ছে আর শ্রমিক যে স্থানান্তরিত হচ্ছে, এটাকে বলা হয় কি শ্রমের গতিশীলতা। মানে শ্রমিকটা হচ্ছে কি গতিশীল, তারা স্থির না। তারা দেখা যায় যে আজকে পোশাক কারখানায় চাকরি করতেছে, তো কালকে চলে গেল তোমার ব্যবসা, যে কোনো একটা ব্যবসা, সে নিজেই উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলো। দেখা যায় আজকে যমুনা ব্যাংকে চাকরি করতেছে, তো কালকে ইসলামী ব্যাংকে চাকরি করতেছে।
এই যে শ্রমিক বা শ্রম যে স্থানান্তরিত হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর, এক পেশা থেকে অন্য পেশায় স্থানান্তর, এগুলোকে বলা হয় শ্রমের গতিশীলতা। আচ্ছা, তো এবার আমরা আসি শ্রমের গতিশীলতার প্রকারগুলো। শ্রমের গতিশীলতা প্রধানত 4 প্রকার। কয় প্রকার? প্রধানত 4 প্রকার। এক নম্বর হচ্ছে ভৌগোলিক গতিশীলতা, 2 নম্বর হচ্ছে পেশাগত বা 2 নম্বর হচ্ছে শিল্পগত গতিশীলতা, 3 নম্বর হচ্ছে পেশাগত গতিশীলতা, 4 নম্বর হচ্ছে স্তরগত গতিশীলতা। আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই কথাটি। তোমরা যদি বোর্ডটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে প্রবলেম না করে, আমি তো ম্যাথ করাচ্ছি না, আমি তো থিওরি সাবজেক্ট বোঝাচ্ছি। বোর্ডটা যদি ক্লিয়ার নাও হয় পুরোপুরি, তাও খুব একটা প্রবলেম হবে না আশা করি। তোমরা আমি যা বলি সে কথাগুলো যদি ক্লিয়ার শোনা যায় তাহলে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আমরা এখন কোন টপিকস করতেছি, আমি ধরে নিলাম যে আমাদের বোর্ড কিছুই দেখা যাচ্ছে না, আমার কথাগুলো ভালোভাবে শোনার চেষ্টা করো। আমরা টপিকস করতেছি কোনটা? শ্রমের গতিশীলতা কাকে বলে আর শ্রমের গতিশীলতা প্রকারভেদ। শ্রমের গতিশীলতা কাকে বলে? যখন কোনো শ্রমিক তার পেশা স্থান পরিবর্তন করে অন্যত্র স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় কি? শ্রমের গতিশীলতা। যেমন ধরো আজকে আমি কলেজে অধ্যাপনা করতেছি বা লেকচারার প্রভাষক হিসাবে কলেজে শিক্ষকতা করছি, আমি যদি 1 মাস পরে যদি বিজনেস শুরু করি তাহলে এটাও এক ধরনের শ্রমের গতিশীলতা। কারণ আমি একসময় ছিলাম শিক্ষক, এখন হয়ে গেছি ব্যবসায়ী, এটাকে বলা হয় কি? শ্রমের গতিশীলতা। আশা করি তোমরা শ্রমের গতিশীলতা কি ব্যাপারটি বুঝতে পেরেছো। এবার আমরা প্রকারভেদে আছে, একটি করে আমরা বুঝবো। হ্যাঁ, ভৌগোলিক গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতা কি? ভৌগোলিক গতিশীলতা হচ্ছে যখন কোনো শ্রমিক এক স্থান থেকে অন্য স্থানে চাকরি গ্রহণ করে তখন তাকে বলা হয় কি? ভৌগোলিক গতিশীলতা। সাপোজ একটা উদাহরণ দিই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। মনে করো যে কেউ একজন ঢাকাতে জব করতো বা ঢাকাতে বিজনেস করতো, যে কোনো কিছু করতো ঢাকাতে, তার অর্থ উপার্জনের কেন্দ্রটা ছিল কোথায়? ঢাকায়। করোনার কারণে সে ঢাকাতে সার্ভাইভ করতে পারেনি, এই স্থানটা ত্যাগ করে সে তার গ্রামের বাড়ি সিলেটে চলে গেছে। এই যে সে আগে ঢাকাতে থাকতো, ঢাকাতে বিজনেস করতো বা চাকরি করতো, করোনার কারণে সে বিপর্যস্ত হয়ে সিলেটে চলে গেছে, সেখানে একটা ব্যবসা করতেছে। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। মানে এক স্থান থেকে অন্য স্থানে, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, এক দেশ থেকে অন্য দেশে, এগুলোকে বলা হয় কি? ভৌগোলিক গতিশীলতা। মানে স্থান পরিবর্তন করে, যখন শ্রমিক কি করবে? স্থান পরিবর্তন করবে, তখন তাকে বলা হয় কি? ভৌগোলিক গতিশীলতা। আমাদের অনেক মানুষ, আমাদের দেশের অনেক মানুষ যারা বিদেশে চাকরি করতে যায়, দেশ থেকে বিদেশে চলে যায়, এটা হচ্ছে কি? ভৌগোলিক গতিশীলতা। এই ভৌগোলিক গতিশীলতা আবার 2 প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে আন্তর্জাতিক। অভ্যন্তরীণটা কি? এটা এখানে লেখা নাই, বাট আমি বলে দিচ্ছি, খুব ইজি ব্যাপার। অভ্যন্তরীণ হচ্ছে দেশের ভিতরে যখন কেউ স্থান পরিবর্তন করবে তখন তাকে বলা হবে অভ্যন্তরীণ গতিশীলতা। আর যখন দেশের বাইরে চলে যাবে তখন সেটাকে বলা হবে আন্তর্জাতিক গতিশীলতা। আমি আবারও বলছি, কোনো একটি লোক যদি ঢাকা থেকে সিলেট চলে যায়, চাঁদপুর থেকে চট্টগ্রাম চলে যায়, সেটা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা। কোনো একজন লোক যে বাংলাদেশ থেকে আমেরিকা চলে গেল, বাংলাদেশ থেকে সৌদি চলে গেল, বাংলাদেশ থেকে জার্মানি চলে গেল, এটাকে বলা হবে আন্তর্জাতিক গতিশীলতা। এই উভয়টাকেই বলা হবে ভৌগোলিক গতিশীলতা। মানে স্থান পরিবর্তন করলেই সেটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। যদি সেটা দেশের ভিতরে হয় তাহলে হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা, আর যদি দেশের বাইরে হয় তাহলে হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। আশা করি তোমরা ভৌগোলিক গতিশীলতা কি সেটা বুঝতে পেরেছো। এবার আমরা আসি শিল্পগত গতিশীলতা। হ্যাঁ, শিল্পগত গতিশীলতা কি? কোন একটি শ্রমিক এক শিল্প হতে অন্য শিল্পে স্থানান্তরিত হলে তাকে বলা হয় শিল্পগত গতিশীলতা। একটু উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবেন। যেমন ধরো কোন একজন শ্রমিক আগে পোশাক শ্রমিক ছিল, পোশাক শ্রমিক তার কাজ সে গার্মেন্টসে কাজ করতো। কোথায় কাজ করতো? গার্মেন্টসে। এখন সেই গার্মেন্টসের জবটা ছেড়ে দিয়ে সে একটা মাছের খামারে যোগদান করলো। মানে আগে সে কি করতো? পোশাক উৎপাদন করতো, এখন সে কি উৎপাদন করতেছে? মাছ উৎপাদন করতেছে। তার শিল্পটা চেঞ্জ হয়ে গেল। এখন ছিল পোশাক শিল্প, এখন চলে আসছে কোথায়? মৎস্য শিল্পে। এই যে এক শিল্প থেকে অন্য শিল্পে সে ট্রান্সফার হলো, এটাকে বলা হয় শিল্পগত গতিশীলতা। আমি আবারও বলছি, কোন একজন শ্রমিক যখন এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর হয় তখন থেকে বলা হয় কি? শিল্পগত গতিশীলতা। কোন একজন শ্রমিক আগে পোশাক উৎপাদন করতো, এখন সে গার্মেন্টসের জব ছেড়ে দিয়ে সে মাছের খামারে যোগদান করলো, এটাকে বলা হয়
শিল্পগত গতিশীলতা। কোন একজন শ্রমিক আগে মাছের খামারে ছিল, সে ওই কাজটা ছেড়ে দিয়ে সে মনে করে যে গবাদি পশু গরুর একটি খামারে শ্রম দিচ্ছে। এটা হচ্ছে এক ধরনের কি শিল্পগত গতিশীলতা। মানে একটি শিল্প হতে অন্য শিল্পে যখন স্থানান্তর হয় তখন তাকে বলা হয় কি শিল্পগত গতিশীলতা। এবার আসি আমরা পেশাগত গতিশীলতা। আচ্ছা, কোন একজন শ্রমিক যখন এক পেশা থেকে অন্য পেশায় স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় কি পেশাগত গতিশীলতা। তাহলে এটা হচ্ছে এক স্থান, ভৌগোলিক গতিশীলতা মানে কি এক স্থান থেকে অন্য স্থানে। শিল্পগত গতিশীলতা এক শিল্প হতে অন্য শিল্পে। পেশাগত গতিশীলতা কি এক পেশা হতে অন্য পেশা। প্রশ্নের মধ্যে আনসার গুলো দেওয়া আছে। তো কোন একজন শ্রমিক যখন এক পেশা থেকে অন্য পেশায় স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় কি পেশাগত গতিশীলতা। যেমন ধরো আমি আজকে শিক্ষকতা করছি, আমি যদি আগামী মাসে যদি কোনো একটা ব্যাংকে জয়েন করি তাহলে সেটা আমি পেশাগত গতিশীলতা। আমি শিক্ষকতা থেকে ব্যাংকার হয়ে গেছি, এটাকে বলা হয় পেশাগত গতিশীলতা। কোনো একজন শ্রমিক মনে করে যে সে আগে বিজনেস করতো, হ্যাঁ, সে বিজনেসটা ছেড়ে দিয়ে এখন মনে করে যে সে একটা কোম্পানিতে চাকরি গ্রহণ করলো, এটাকে বলা হয় কি পেশাগত গতিশীলতা। মানে এক পেশা থেকে অন্য পেশায় যখন কেউ ট্রান্সফার হবে তখন তাকে বলা হয় কি পেশাগত গতিশীলতা। সহজ উদাহরণ এটি, আমি যদি আজকে শিক্ষকতা করছি, আমি যদি কালকে ব্যাংকে জয়েন করি, এটাকে বলা হবে কি পেশাগত গতিশীলতা, এক পেশা থেকে অন্য পেশায় চলে যাওয়া। আচ্ছা, এবার আমরা আসি স্তরগত গতিশীলতা নিয়ে। হ্যাঁ, স্তরগত গতিশীলতা নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা একটু বলবে যে আমরা যে এই তিনটি আলোচনা করলাম, ভৌগোলিক, শিল্পগত, পেশাগত, এই তিনটি বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, এই তিনটা কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু জানাবে। আর যদি বুঝতে পারো তাহলে সেটাও জানাবে। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, যে তিনটা আমরা আলোচনা করেছি, ভৌগোলিক গতিশীলতা, তারপর হচ্ছে ভৌগোলিক, শিল্পগত, পেশাগত, এই তিনটা বুঝতে পেরেছো কিনা, এই তিনটা বুঝতে পারলে একটু জানাবে। তারপর আমরা স্তরগত গতিশীলতা নিয়ে আলোচনা করব। যারা কমেন্ট করেছে বুঝতে পেরেছে, ধন্যবাদ যারাকে, ভালো লাগলো শুনে যে তুমি বুঝতে পেরেছ। শাহরিয়ারকে ধন্যবাদ, শাহরিয়ার বুঝতে পেরেছ, মনে হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করছো, ধন্যবাদ তোমাদেরকে, তোমরা বুঝতে পেরেছো। বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি, তো এই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা ধরে নাও যে আমরা বোর্ড এখন মনে হয় মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা, ফারজানা রহমান, ফারজানা বলেছে বুঝতে পেরেছে। আচ্ছা, তাহলে ধরে নিলাম যে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা লাস্ট যেটা আসি স্তরগত গতিশীলতা। হ্যাঁ, স্তরগত গতিশীলতা নিয়ে আমরা আলোচনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। স্তরগত গতিশীলতা হচ্ছে যখন কোনো শ্রমিক একই পেশায় অন্য প্রতিষ্ঠানে তুলনামূলক উচ্চ পদে যোগদান করবে তখন তাকে বলা হবে কি স্তরগত গতিশীলতা। আমি কি বুঝাইতে পেরেছি? আবার বলতেছি, যখন কোনো শ্রমিক একই পেশা, মানে পেশা পরিবর্তন করবে না, একই পেশায় থাকবে কিন্তু অন্য আরেকটি প্রতিষ্ঠানে তুলনামূলক উচ্চ পদে যোগদান করবে তখন তাকে বলা হয় স্তরগত গতিশীলতা। আমি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন ধরো যে মিস্টার কামাল একজন ব্যাংকার, সে মনে করে যে জব করতেছে ইসলামী ব্যাংকে, সে আছে মনে করো যে অ্যাসিস্ট্যান্ট অফিসার বা শুধু অফিসার হিসেবে আছে। সে ইসলামী ব্যাংক থেকে সুইচ করে সে চলে গেল ব্যাংক এশিয়া গিয়ে সে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করবে। আগে ছিল সে অফিসার, এখন হয়ে গেছে কি সিনিয়র অফিসার, মানে একটা স্তর সে কি করছে অতিক্রম করেছে। পেশা কিন্তু একই আছে, আগেও ব্যাংকার ছিল এখনো ব্যাংকার আছে, আগে ছিল ইসলামী ব্যাংকে এখন চলে গেছে ব্যাংক এশিয়া। তার ইসলামী ব্যাংকে ছিল কি পোস্টে, অফিসার পোস্টে, এখন ব্যাংক এশিয়া গিয়ে কি হয়েছে সিনিয়র অফিসার হয়েছে। এই যে একই পেশায় থেকে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে তুলনামূলক উচ্চ পদে যোগদান করলো, এটাকে বলা হয় স্তরগত গতিশীলতা। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। যেমন ধরো আমাদের দেশের স্বনামধন্য দুটি গ্রুপ হচ্ছে, একটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ আর একটা হচ্ছে যমুনা গ্রুপ। ধরো কোন একজন শ্রমিক বা কোন একজন ব্যক্তি সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বসুন্ধরা গ্রুপে আছে, হিসাবে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। সে কি করলো বসুন্ধরা গ্রুপ থেকে যমুনা গ্রুপে জয়েন করলো ম্যানেজার হিসেবে। আগে ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখন হয়েছে কি
ম্যানেজার, মানে তুলনামূলক উচ্চ পদে, কিন্তু পেশা কিন্তু একই আছে। আগে ছিল বসুন্ধরা গ্রুপে, এখন চলে গেছে যমুনা গ্রুপে। এটাকে বলা হচ্ছে কি স্তরগত গতিশীলতা। তাহলে স্তরগত গতিশীলতা আমরা মনে হয় বুঝতে পেরেছি। সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ব্যাংকের যদি উদাহরণটা দেখো তাহলে সবচেয়ে বেটার হবে। আগে ছিল ইসলামী ব্যাংকে, এখন চলে গেছে ব্যাংক এশিয়া। আগেও ব্যাংকার ছিল, এখনো ব্যাংকার আছে, কিন্তু আগে ছিল অফিসার, এখন হয়ে গেছে সিনিয়র অফিসার, তার চেয়ে আরেকটু উচ্চ পদে। তাহলে এটাকে বলা হচ্ছে স্তরগত গতিশীলতা। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো আমরা লাস্টে আমরা কি শিখলাম? শ্রমের গতিশীলতা এবং এর প্রকারভেদ। শ্রমের গতিশীলতা বলতে কি বোঝায়? কোন একজন শ্রমিক যখন তার পেশার স্থান পরিবর্তন করে অন্যত্র স্থানান্তরিত হয় তাকে বলা হয় শ্রমের গতিশীলতা। শ্রমের গতিশীলতা কয় প্রকার? 4 প্রকার। ভৌগোলিক গতিশীলতা, শিল্পগত গতিশীলতা, পেশাগত গতিশীলতা, স্তরগত গতিশীলতা। আমরা সবগুলা এক লাইনে জানবো। ভৌগোলিক গতিশীলতা, যখন কোনো শ্রমিক এক স্থান থেকে অন্য স্থানে, সিলেট থেকে ঢাকা চলে গেছে, ঢাকা থেকে ময়মনসিংহ চলে গেছে, বাংলাদেশ থেকে জার্মানি চলে গেছে, এটাকে বলা হবে ভৌগোলিক গতিশীলতা। শিল্পগত গতিশীলতা, যখন কোনো শ্রমিক এক শিল্প তো অন্য শিল্প, আগে ছিল পোশাক শিল্পে, আগে কাপড় উৎপাদন করতো, মৎস্য শিল্পে চলে গেছে, এখন মাছ উৎপাদন করে, এটাকে বলা হয় শিল্পগত গতিশীলতা। এক শিল্প থেকে অন্য শিল্প, পোশাক শিল্প থেকে মৎস্য শিল্পে, এটাকে বলা হবে কি শিল্পগত গতিশীলতা। পেশাগত গতিশীলতা, যখন কোনো শ্রমিক এক পেশা থেকে অন্য পেশায় স্থানান্তর হবে তখন বলা হবে পেশাগত গতিশীলতা। আজকে আমি টিচার আছে, আগামীকাল আমি ব্যাংকে জয়েন করলাম, শিক্ষকতা থেকে ব্যাংকার হয়ে গেলাম, এটাকে বলা হয় পেশাগত গতিশীলতা। আর স্তরগত গতিশীলতা হচ্ছে একই পেশায় অন্য একটি প্রতিষ্ঠানে তুলনামূলক উচ্চ পদে যোগদান করবে, তখন তাকে বলা হবে পেশাগত গতিশীলতা। আজকে ইসলামী ব্যাংকে আছে অফিসার পোস্টে, কালকে বা আগামী মাসে চলে গেল ব্যাংক এশিয়া সিনিয়র অফিসার পোস্টে। আগেও ব্যাংকার, এখনো ব্যাংকার, শুধু তার পদবিটা চেঞ্জ হয়েছে, সে তুলনামূলক ভালো পদে গেছে, এটাকে বলা হয় স্তরগত গতিশীলতা। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকের ক্লাসে আমাদের এখানেই সমাপ্তি। আমরা আগামী ক্লাসে আলোচনা করব সংগঠন এবং এর প্রকারভেদ নিয়ে। সংগঠনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তোমরা এই টপিকসটা একটু দেখে রাখবে, তাহলে আমার কথাগুলো বুঝতে সুবিধা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার মঙ্গল কামনায় আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।